নমস্কার, সিএন ত্রিপুরায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে ত্রিপুরায় শুরু হয়েছে আন্তর্জাতিক বিজনেস কনক্লেভ 2026। আর এই আন্তর্জাতিক বিজনেস কনক্লেভে দেশ বিদেশের প্রায় 1000 জন প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে যা শোনা যাচ্ছে যে এই যতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন তা কিন্তু লক্ষ্যমাত্রার দ্বিগুণ এবং কৃষিক্ষেত্রে এখনো পর্যন্ত 29টি মৌ স্বাক্ষরিত হয়েছে বলেই সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে শুরু হয়ে গেল ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। এবারের বিজনেস কনক্লেভে দেশ এবং বিদেশের 1000 প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার দ্বিগুণ। এতে বেজায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার বিজনেস কনক্লেভ প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান তিনি খুশি, সকলেই রাজ্যে আসতে চাইছেন এবং বিনিয়োগ করতে চাইছেন। আগত প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। Destination Tripura Business Conclave 2026. What I have been informed that we had thought that about 500 people will come. Now more than 1,000, as I have been informed that more than 1,000 people have come to participate in this competition. So you understand that people are very much eager to come here and to invest. So this is very, I think I should thank all the people who are coming from abroad and from other part of India. স্যার, এই ধরনের কনক্লেভ রাজ্যের শিল্প বাণিজ্য প্রসারে কতটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ইভাবে আমাদের বিভিন্ন যেসব অলমোস্ট অল দ্য ডিপার্টমেন্টস আমাদের বিভিন্ন পলিসি রয়েছে, ইনসেন্টিভস থেকে শুরু করে রিফর্ম করে আমরা যেভাবে দিয়েছি, ইজ অফ ডুইং বিজনেস, স্বাগত পোর্টাল, ওয়ান এজেন্সির মাধ্যমে যা যা তাদের লাইসেন্স দরকার, এত সুন্দরভাবে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলছেন যে যখনই কেউ আসবে তাকে প্রপারলি তার জন্য এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে না যেতে হয়, তার জন্য ইজ অফ অ্যাপ্রোচ, ইজ অফ অ্যাকসেপ্টেন্স এগুলো হওয়া দরকার। ইজ অফ ডুইং। এদিন মুখ্যমন্ত্রী জানান বাংলাদেশ নিয়ে তিনি অনেকটাই আগ্রহী। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার হবে ত্রিপুরা। বাংলাদেশ যদি রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সড়ক পথ, রেলপথ এবং উড়ানপথ চালুর উদ্যোগ গ্রহণ করে তবে তা ত্রিপুরার জন্য ভালো হবে। বিষয়টি নিয়ে রাজ্যে অবস্থানরত ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে কথা বলবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। আমরা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশ দ্বার আমরা বলছি, এখান থেকে যদি আমাদের ইন্টারন্যাশনাল যে রেলওয়ে যেটা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে এটাও যদি শুরু হয়, আর আমাদের মৈত্রী সেতুর থেকে যদি চিটাগাং পোর্টের সাথে যুক্ত হয়, তাহলে তো, আর তাছাড়া আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও আগামী দিনে যদি আমরা প্রথম যে ভেবেছিলাম যে চিটাগাং এয়ারপোর্টে আমরা পাঠাবো প্রথমে, সেইগুলো যদি স্টার্ট হয় আমাদের আরও বেটার হবে। 2 দিনের এই বিজনেস কনক্লেভ চলবে শুক্রবার পর্যন্ত। কনক্লেভে দেশ এবং বিদেশের 159টি সংস্থা যোগদান করেছে। 2 দিনের এই বিজনেস কনক্লেভে প্রায় 7,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী ত্রিপুরা সরকার। রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ়করণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে বলে অভিমত বিশেষজ্ঞ মহলের। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আরও এক ধাপ এগোলো গরিব মানুষের স্বপ্ন পূরণের উদ্যোগ। 18 নম্বর সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দনগর পঞ্চায়েতের অধীনে প্রায় 600 উপভোক্তার হাতে এদিন তুলে দেওয়া হয় অনুমোদনের কাগজ এবং এই মানুষগুলোর হাতে তাদের স্বপ্ন পূরণের কাগজ তুলে দেওয়ার মাধ্যমে আরও মানুষের স্বপ্ন পূরণ হলো বলেই মনে করছেন সকলেই। এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। গরিব ও অসহায় মানুষের মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো রাজ্য। শুক্রবার 18 নম্বর সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় 500 জন প্রকৃত উপভোক্তার হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুকলি আরডি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘদিন পর নিজেদের একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আইনি স্বীকৃতি হাতে পেয়ে উপভোক্তাদের চোখে মুখে খুশির হাওয়া লক্ষ্য করা গেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ কল্যাণমুখী উদ্যোগের জন্য তারা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, ভারতীয় জনতা পার্টি রাজনীতিতে এসেছে জনগণের প্রকৃত সেবা করার জন্য এবং সমাজের উন্নয়ন ঘটানোর জন্য। তিনি আরো যোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে ত্রিপুরায় রেল যোগাযোগের ব্যাপক উন্নতি ঘটেছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও এই উন্নত যোগাযোগ ব্যবস্থা এক বড় দিশা দেখাচ্ছে। আমরা ত্রিপুরাতে আমরা আমাদের 1 ডজন ট্রেন আমরা এখান থেকে শুরু করেছি সারা ভারতের সমস্ত জায়গায়, যাতে ট্রেনের যোগাযোগে আমাদের এই ত্রিপুরা রাজ্যের গরিব মানুষরা যেতে পারে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে, তারা যেন তাদের পরিবারের যে সমস্ত রোগী নিয়ে বাইরে যেতে পারে, ট্রেনে গেলে অল্প খরচায় চলে যাওয়া যায়। আমাদের ছাত্র ছাত্রীরা যেন বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে, এই যে যোগাযোগটা আমরা বানিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ত্রিপুরা রাজ্যের মানুষের কথা চিন্তা করে তার জন্য কেউ আমাদেরকে বলেনি আমাদের ট্রেন লাগবে। আমরা করেছি, বিজেপি সরকার করেছে, মাননীয় নরেন্দ্র মোদীজি করেছে। আজকে আপনারা কত রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেইগুলি এটাকে বলে রাজনীতি। এই কারণে আমরা রাজনীতিতে এসেছি। রাজনীতিতে জোর করে থাকার জন্য আসিনি, জনগণকে ঠকানোর জন্য আসিনি, জনগণের সাথে প্রতারণা করার জন্য আসিনি, জনগণকে ধোঁকাবাজি করে মিথ্যা কথা বলে ললিপপ দেখিয়ে জনগণকে ধ্বংস করার জন্য ভারতীয় জনতা পার্টি আসেনি। সরকারি প্রকল্পের প্রকৃত সুফল যাতে প্রতিটি অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছয়, সেটাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা। আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে সুরেন্দ্রনগর এলাকায় একটি বড়সড় অভিযান চালায় পুলিশ, এবং সেই পুলিশের অভিযানে একটি বাড়ি থেকে ড্রাম ভর্তি 12টি ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। নেশা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পেল সিধাই থানার পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিধাই থানার পুলিশ আগরতলার এনসিবি টিমের সহযোগিতায় সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকার এক বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের সঙ্গে 104 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এবং সিআরপিএফ জওয়ানরাও ছিলেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট বাড়ি থেকে 12 ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় 570 কেজি। এই ঘটনায় পুলিশ এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে। তবে তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। এনসিবি আগরতলা, 104 ব্যাটালিয়ন বিএসএফ, সিধাই পুলিশ স্টেশন, পিএসআর মিলে সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এরিয়ার মধ্যে অভিযান চালায়। অভিযান চালানোর সময় একটি বাড়ি থেকে 12টা ড্রাম গাঁজা পাওয়া যায়, যার ওজন প্রায় 570 কিলোগ্রাম। পুলিশের ধারণা, এই ঘটনায় একটি বড়সড় নেশা কারবারি চক্র জড়িত। এই চক্রটির শিকড় খুঁজতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করে পুলিশ। তাই ধৃত অভিযুক্ত নেশা কারবারিকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা। অতিবর্ষণের জেরে ভাসল ক্ষেত, ডুবল জমি। তেলিয়ামুড়ার 22 ভরিয়া এলাকায় এখন কৃষকদের মাথায় হাত। 72 ঘন্টা টানা বৃষ্টিপাতের ফলে এখানের সমস্ত কৃষি জমি একেবারে জলের তলায়। একদিন যেখানে কৃষকরা স্বপ্ন বুনেছিল, আজ সেখানেই হাহাকারের ছবি। গত প্রায় 72 ঘন্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়ার অন্যতম কৃষি প্রধান এলাকা 22 ঘরিয়া গ্রাম কার্যত বন্যার কবলে। মাঠের পর মাঠ এখন জলমগ্ন। কৃষকদের পরিশ্রম আর স্বপ্ন ভেসে গেছে বন্যার জলে। প্রকৃতির এই নির্মম আঘাতে সর্বশ্রান্ত হয়ে পড়েছেন 22 ঘরিয়া এলাকার শতাধিক কৃষক। অতিবর্ষণে হঠাৎ করে কৃষি জমিতে বন্যার জল ঢুকে পড়ে। এর ফলে কাকরোল, ঝিঙে, মরিচ, শসা, পটল সহ বিভিন্ন ধরনের সবজির চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে কৃষি
জমিগুলিতে কিছুদিন আগেও সবুজের সমাহার ছিল, আজ সেখানে জল থই থই করছে। এদিন 22ঘড়িয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক রঞ্জিত দাস জানান, বন্যার জলে অনেকের ঝিঙে, মরিচ, শসা ও কাঁকরোল ক্ষেত নষ্ট হয়ে গেছে। তার নিচের চারকানি জমিতে করা মরিচ ক্ষেত এবং কাঁকরোল ক্ষেত নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে 50 থেকে 60 হাজার টাকা। ক্ষতি তো আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অনেকের জায়গা গেছে, অনেকের ইয়ে গেছে, যেমন আমরা মরিচ ক্ষেত গেছে, ওই এখানে শশা ক্ষেত আছে, শশা ক্ষেত তো গেছে গা। এরপরে আমরা কারকল গাছ আছে, কারকল গাছ তো শেষ প্রায়। আমরা নাই করে 4 গাড়ির মতন গেছে গা। হ্যাঁ, বোল্ডার ফালাইছিল 70 থেকে 80টার মতো বোল্ডার ফালাইছিল। ফালাই সেটা পুষ্কুনি নিজে কিছু বোল্ডার বানাইছে। বানার পরে এই যে বানাই গেছে, আর কিছু বোল্ডার বানায় ফালাই গেছে, এই যে গেছে আমার তারা গেছে, আর তারা কোনো দেখা সাক্ষাৎ নেই। 22ঘড়িয়া এলাকার আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গোটা পঞ্চায়েত এলাকায় 150-এর উপর কৃষক রয়েছেন। খোয়াই নদীর চরে 50 জনের মতো কৃষক চাষাবাদ করেন। বৃষ্টির জলে সবার ফসল জলের তলায়। তিনি জানান, নদীর জল থেকে ক্ষেতের ফসল রক্ষার জন্য বোল্ডার দেওয়ার কথা ছিল। এই বোল্ডার এখনো বানানো হচ্ছে, বোল্ডার ফেলা হয়নি। বৃষ্টির জল মাঠে ঢুকে সব সর্বনাশ করে দিয়েছে। কারকল আছে, শসা আছে, ঝেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই মানে জিনিস আছে। সবাই যার যার আইটেমে করছে। প্রায় একজনে তো 50,000, 40,000, 60,000, 70,000 এমন প্রায় 70-80 জনের এই চট্টার মিজান আমরা আছি। তেলিয়ামুড়ার 22ঘড়িয়া এলাকার কৃষকদের অভিযোগ, স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা বা বন্যা মোকাবিলায় কার্যকরী উদ্যোগ গ্রহণে প্রশাসনের তৎপরতা নেই। এর ফলে বছরের পর বছর বন্যায় ক্ষতির শিকার হতে হচ্ছে তাদের। অনেক কৃষকরাই ব্যাংক থেকে ঋণ নিয়ে 2 পয়সা লাভের আশায় কৃষিকাজ করছিলেন, কিন্তু প্রকৃতির তাণ্ডবে জলে ভেসে গেছে ফসল, সেই সঙ্গে জলে ভেসে গেছে কৃষকদের স্বপ্ন। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণ, কৃষি ঋণে বিশেষ ছাড় এবং পুনরায় চাষের জন্য বীজ ও আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন কৃষকরা। এই পরিস্থিতিতে প্রশাসন বিপর্যস্ত কৃষকদের পাশে কতটা দাঁড়ায় সেটাই এখন দেখার। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা। স্বামী ও কন্যা সন্তানকে রেখে এক গৃহবধূ নিখোঁজ। এই গৃহবধূর নাম মল্লিকা রায় কর্মকার এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন তখন তিনি হাসপাতালে যাওয়ার নাম করে বেরিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই তিনি নিখোঁজ। কোথায় গেলেন তিনি দেখাবো। রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ, নাম মল্লিকা কর্মকার রায়, বাড়ি আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলী এলাকায়। জানা গেছে 12 বছর আগে পশ্চিম আনন্দনগরের জগদীশ কর্মকারের ছোট মেয়ে মল্লিকা কর্মকারের বিয়ে হয় মধুবন কাঁঠালতলী এলাকার সফুরঞ্জন রায়ের সঙ্গে। তাদের 10 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর তাদের সংসার ভালোভাবেই চলছিল, কোনো ঝামেলা ছিল না। মঙ্গলবার দুপুরে গৃহবধূ মল্লিকা কর্মকার রায় আইজিএম হাসপাতালে যাবেন বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। যাওয়ার আগে দেওরকে ফোন করে মেয়ে স্কুল থেকে এলে তাকে দেখে রাখার কথাও জানান তিনি, কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে এলেও গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যাননি। স্বামী সফুরঞ্জন রায় স্ত্রীর মোবাইলে ফোন করলে মোবাইলটি সুইচ অফ পান। এতে কিছুটা সন্দেহ হয় তার। পরে তিনি বিষয়টি শ্বশুরবাড়ির লোকজনদের জানান। মঙ্গলবার রাতভর তারা মল্লিকাকে খোঁজাখুঁজি করেন। বুধবার সকাল পর্যন্ত কোনো সন্ধান না মেলায় স্বামী এবং মল্লিকার বাবার বাড়ির লোকজনেরা আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে গৃহবধূর পিতা জগদীশ কর্মকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন। আমার মেয়ে জামাই বাড়ির থেকে আইজিএম যাইব গিয়া 12টার দিকে তারা কইল আমার পুত্রার ছেলে অমিত নাম হ্যাঁ ফোন করে কইছে আমার মেয়ের ঘরে নাতিনটা স্কুল থেকে আইব, কইছে তাকে দেখিস আমি আইজিএম যাইতেছি। এটাও তো আমি তার থেকে শোনা কথা, আমি ঠিক জানি না, কিন্তু এই যে গেল এখন পর্যন্ত আর কোনো খোঁজখবর নেই। জানা গেছে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। গৃহবধূ নিখোঁজের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। এদিকে গৃহবধূ নিখোঁজের সংবাদে আমতলী থানাধীন মধুবন কাঁঠালতলী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা। এখনকার মতো এ পর্যন্তই। ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন সিএন ত্রিপুরায়। সিএন ত্রিপুরা, দ্য রিয়েল ভয়েস অফ ত্রিপুরা।